কমলা দেবী তার বড় ছেলে রতন, ছোট ছেলে সাহিল এবং বড় বৌমা প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা যেহেতু অনেকদিন ধরে সংসার করছে, তাই সংসারের সব দায়িত্ব তার উপরেই ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে রান্না করা, পুরো রান্নাঘরের দায়িত্ব যেন বড় বৌমার উপরেই বর্তায়। কিন্তু এবার কমলা দেবী ঠিক করে সে তার ছোট ছেলেরও বিয়ে দেবে। তাই সে কিছুদিনের মধ্যেই সাহিলের সঙ্গে চৈতালির বিয়ে ঠিক করে। আর দেখতে দেখতে সাহিল এবং চৈতালির ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর বৌমা, অনেক বছর হলো তুমি রান্নাঘরের সব দায়িত্ব সামলে এসেছো। এবার এই দায়িত্ব আমার ছোট বৌমা সামলাবে, কারণ ছোট বৌমা এখন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে। তাই রান্না বান্না শেখাটা ওর খুবই জরুরি। আজকে থেকে ছোট বৌমাই সব রান্না করবে, কেমন? শাশুড়ি মায়ের এমন কথা বড় বৌমার বিশেষ একটা পছন্দ হয় না, কারণ সে ভালো করেই জানি একবার যদি রান্নাঘরের দায়িত্ব তার কবজা থেকে ছোট বৌমার কবজায় চলে যায়, তাহলে তার সংসারে কোনো গুরুত্ব থাকবে না। আর বড় বৌমা বিয়ের পর থেকে অনেক শখ করে রান্নাঘর সাজিয়ে তুলেছে, তাই সে রান্নাঘরের সবটা কিছুতেই ছোট জায়ের হাতে ছেড়ে দিতে চায় না। কেন মা, আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার রান্না করতে অসুবিধা হচ্ছে? আরো নতুন বউ সবেমাত্র বিয়ে করে এসেছে, এখনই ওকে রান্নাঘরে ঢুকতে দেবেন না। ও একটু বরের সঙ্গে গল্প করুক, ঘুরুক ফিরুক, তারপর না হয় রান্না বান্না করবে। না না দিদি, আমার রান্না বান্না করতে কোনো সমস্যা নেই। মা যখন আমাকে রান্না বান্না করতে বলেছে, তাহলে আমি আজকে থেকেই রান্না বান্না করব। ঘোরাফেরা তো লেগেই থাকবে, তার জন্য কি আর রান্না বান্না করতে পারবো না? তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? এতদিন ধরে রান্নাঘরে শুধুমাত্র আমি রান্না করে এসেছি, তাই কোথায় কি জিনিসপত্র আছে আর কোন কোন মশলা দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানি না, এমনকি শাশুড়ি মাও জানেন না। তাই তুমি শ্বশুর বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিতে যেও না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে চৈতালির খুবই খারাপ লাগে, কারণ সেও অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে। আর তার হাতে রান্না খুবই ভালো হওয়ায় চৈতালির প্রচন্ড পরিমাণে ইচ্ছা হয় সে নিজের শ্বশুর বাড়ির লোকেদের খাবার রান্না করে খাওয়াবে। তাই চৈতালিও জেদ ধরে বসে এবার সে রান্না বান্নার দায়িত্ব নেবে। কিন্তু বড় বৌমা কিছুতেই তাকে রান্না করতে দিতে চায় না। ঠিক আছে দিদি, আমি তোমার কথা মানলাম, কিন্তু তুমি রান্না করবে বলে আমি আমার প্রথম রান্নার অনুষ্ঠান নষ্ট করতে পারবো না। তাই আজকের দিনটা আমি রান্না করব, তুমি আমাকে সব জিনিসপত্র দেখিয়ে দাও। চৈতালি এই বলে নিজের অধিকার কেড়ে নেয় আর রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করার জন্য ব্যবস্থাপনা করতে শুরু করে। চৈতালি ঠিক করে সে তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য সিমুইয়ের পায়েস এবং ক্ষীর বানাবে। আর সেই মতো সে তার বড় জাকে সব জিনিসপত্র দেখিয়ে দিতে বলে। তুমি সিমুই রান্না করবে, ক্ষীর রান্না করবে, আর তোমাকে আমি সব জিনিসপত্র দেখিয়ে দেব। তুমি নিজে রান্নাঘর থেকে সব জিনিসপত্র খুঁজে নাও। আর হ্যাঁ, আজকে সিমুই আর ক্ষীর রান্না করছো বলে প্রত্যেকদিন তুমি কিন্তু রান্না করবে না, ঠিক আছে? এই শুনে চৈতালি রান্নাঘরে গিয়ে নিজের মতো করে ক্ষীর এবং সিমুই রান্না করতে শুরু করে। অন্যদিকে বড় বৌমা ঘরে বসে বসে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে, কারণ তার মন পড়ে থাকে রান্নাঘরের দিকে। রান্নাঘরের সব মশলাপাতির কৌটো থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র সে নিজের মনের মতো করে সাজিয়ে রেখেছে। আর এখন সেগুলো বাড়ির নতুন বৌমা ব্যবহার করছে দেখে প্রিয়াঙ্কা দুই দণ্ড শান্তি করে বসতে পারে না। খুব তো বড় বড় কথা বলে নতুন বউ রান্না করতে চলে গেল, এখন কি করছে কি জানি। রান্নাঘরের অবস্থাটাই বা কিরকম করেছে সেই নিয়েও আমার চিন্তা হচ্ছে। আমার মনে হয় রান্নাঘরটা আমি আর চোখে দেখতে পারবো না। আমার একদম ভালো লাগে না। সংসার করছি আমি, প্রথম থেকে রান্না করছি আমি, আর দুদিন হয়েছে উড়ে এসে জুড়ে বসে আমার রান্নাঘর দখল করতে চাইছে। এইভাবে প্রিয়াঙ্কা যখন রান্নাঘরের অধিকার নিয়ে ছোট জায়ের সঙ্গে হিংসা মনোভাব পোষণ করে, সেই সময় চৈতালি নিজের মতো করে পরিবারের সকলের জন্য সিমুই এবং ক্ষীর রান্না করে ফেলে। আর যখন চৈতালি সবাইকে তার রান্না করা খাবার পরিবেশন করে, তখন তার হাতের খাবার খেয়ে সবাই খুবই প্রশংসা করে, বিশেষ করে কমলা দেবী। নতুন বৌমা, তোমার হাতের ক্ষীর আর সিমুই সত্যি খুবই ভালো হয়েছে। অনেকদিন ধরে বড় বৌমার হাতে রান্না খেয়ে আসছি তো, তাই আজকে একটু মুখের স্বাদটা পরিবর্তন হলো। খুব ভালো লাগছে, আমি খুব খুশি। আর এই নাও, তুমি আজকে আমাদের রান্না করে খাওয়ালে, তাই জন্য আমি তোমাকে 500 টাকা দিলাম। 500 টাকা পেয়ে চৈতালি খুবই খুশি হয়। কিন্তু সবাই তার রান্নার প্রশংসা করলেও বড় যা প্রিয়াঙ্কা কোন রকম ভাবে চৈতালির প্রশংসা করে না, বরং সে রান্নার মধ্যে খুঁত ধরতে শুরু করে। সব ঠিক আছে, কিন্তু কাজু কিশমিশটা আর একটু বেশি দিতে পারতে, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা কাজু কিশমিশ বেশি খেতে পছন্দ করে। অবশ্য তুমি বুঝবেই বা কি করে, তুমি তো নতুন বউ। এই বলে প্রিয়াঙ্কা ঘরে চলে যায়। আর সে মনে মনে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কারণ সে ভাবে পরের দিন সকাল থেকে সে আবার রান্নাঘরের দায়িত্ব পাবে।
কিন্তু পরের দিন সকালবেলা তার ঘুম থেকে উঠতে দেরি হয়। আর সে যখন ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকায় তখন দেখে যে ইতিমধ্যেই বেলা 9টা বেজে গেছে। আর সে তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে যায়। এ কি চৈতালি, তুমি এখন রান্নাঘরে কি করছো? আমি তোমাকে কালকে বারবার বারণ করেছিলাম না যে আজকে থেকে তুমি রান্না বান্না করবে না, সব রান্না আমি করব? আর তবুও তুমি আমার কথা শুনলে না, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে এলে। না, আসলে মা সকালবেলা ঘুম থেকে উঠে চা খায়নি, আর ওরা দুই ভাইও চা খাবে বলে বসেছিল, তাই আমি ওদেরকে চা করে দিলাম। আর তারপর ভাবলাম দুপুরবেলা রান্নাটাও করে ফেলি। এই দেখো, আমি সবার জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা আর ভাত রান্না করেছি। তুমি চিন্তা করো না, তোমাকে এখন আর রান্না করতে হবে না। ছোট জায়ের কথা শুনে প্রিয়াঙ্কার গায়ে একেবারে ফোসকা পড়ে, আর সে নিজের হিংসা কিছুতেই সামনে রাখতে পারে না। তুমি কার অনুমতিতে আজকে ইলিশ মাছ ভাপা আর ভাত রান্না করেছো? তুমি হয়তো জানো না, আমরা প্রত্যেক সপ্তাহে আজকের দিনে নিরামিষ খাই। আর তুমি আমিষ খাবার রান্না করার আগে একবারও আমাকে জিজ্ঞাসা করবে না? বেকার বেকার মাছ ভাত সবকিছুই নষ্ট করে দিলে। বড়লোক বাড়ির মেয়ে টাকার মর্ম বুঝবে কি করে? এই কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে যায়। আর এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা কমলা দেবী এসে বলে, উফ বড় বৌমা, তুমি কেন নতুন বৌমাকে এত বকাবকি করছো? বাইরে বসে বসে আমি সবই শুনতে পাচ্ছি। ও কি এমন ভুল করেছে? নিরামিষ রান্নার জায়গায় ভুল করে আজকে আমিষ রান্না করে ফেলেছে, এই তো। এ আপনি কেমন কথা বলছেন? আমরা কোনোদিনও আজকে আমিষ খাবার খাই না, আর আপনি এখন আপনার ছোট বৌমার হয়ে কথা বলতে শুরু করে দিলেন। না, সেটা নয়, আসলে ও যখন ইলিশ মাছ ভাপা রান্না করছিল তখন আমি গন্ধ পেয়েছি, কিন্তু গন্ধটা এতই লোভনীয় ছিল যে আমি ওকে রান্না করতে বারণ করতে পারলাম না। আর একদিন নিরামিষের বদলে আমিষ খেলে আহামরি কিছু ক্ষতি হয়ে যাবে না। ছোট বৌমা, তুমি চিন্তা করো না, আজকে আমরা সবাই তোমার হাতের রান্না খাবো। এই বলে কমলা দেবী রান্নাঘর থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ ধীরে ধীরে রান্নাঘর থেকে তার দখল চলে যায় আর সবকিছুই ছোট বৌমার দখলে যেতে শুরু করে। আর ইতিমধ্যে চৈতালি রান্নাঘরের কোথায় কি আছে সবকিছু ভালো করে জেনে বুঝে নেয়, আর সেও রান্নাঘরের অধিকার ছেড়ে বেরোতে চায় না। শান্তি হয়েছে তোমার? এবার কি বলবে? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তবুও আজকে আমি যখন রান্না করেছি সবাই আমার হাতে রান্নাই খাবে। যাও, তুমি বাইরে গিয়ে বসো। এই শুনে প্রিয়াঙ্কার রাগে সেখান থেকে চলে যায়, কারণ চৈতালিকে জব্দ করার মতো তার কাছে এখন কোনো উপায় থাকে না। এভাবে দুই বৌমার মধ্যে রান্নাঘর নিয়ে হিংসা একেবারে পরিস্পষ্ট হয়ে ওঠে। কিন্তু চৈতালি তার বড় জায়ের সঙ্গে রান্নাঘরের অধিকার নিয়ে কোন রকম হিংসা করতে চায়নি। তবে প্রিয়াঙ্কা হিংসা ছাড়া কিছুই ভাবতে পারে না। আর একদিন দুই ভাই মিলে বাজার থেকে খাসির মাংস কিনে আনে। তোমরা আজকে পাঁঠার মাংস কিনে নিয়ে এসেছো? তাহলে তো দারুণ ব্যাপার। আজকে আমি তোমাদের পছন্দের মটন ডাক বাংলো রান্না করব, কারণ আমার হাতের মটন খেতে সবাই খুব ভালোবাসে। দাও, আমি গিয়ে মটনটা ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না শুরু করে দিই। না বৌদি, আসলে আমি আর দাদা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আজকে চৈতালির হাতের মটন কষা খাবো। তুমি তো বরাবরই মটন ডাক বাংলো রান্না করো, আর সেই মটনের স্বাদ হয় একেবারে অনবদ্য, কিন্তু আজকে একটু চৈতালির হাতে রান্না খেতে ইচ্ছা করছে। ছোট ভাইয়ের কথা শুনে তার বড় দাদাও তার সঙ্গে তাল মেলাতে শুরু করে। এর ফলে প্রিয়াঙ্কা রাগে জ্বলে ওঠে। অন্যদিকে চৈতালি মনে মনে খুবই খুশি হয়, কারণ এখন সে প্রত্যেকদিন রান্না করে সকলের কাছ থেকে ভালো ভালো প্রশংসা পাচ্ছে। আর আজকেও সে আবার সবার জন্য মটন রান্না করার সুযোগ পাবে। এর থেকে খুশির তার কাছে আর কিছু হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি সবাইকে মটনের লাল ঝোল রান্না করে খাবো। আমার মা আমাকে এই মটন রান্নাটা শিখিয়েছে। তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে ভাত রান্না করে আর মটন রান্না করে তোমাদেরকে পরিবেশন করছি। এই বলে চৈতালি রান্নাঘরে পাঁঠার মাংস রান্না করার জন্য চলে যায়। আর প্রিয়াঙ্কা নিজের ঘরে গিয়ে তার মায়ের সঙ্গে পিএনপিসি করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়াঙ্কার মা তন্নি দেবী 1 নম্বরের বদমাইশ মহিলা ছিল। সে সবসময় প্রিয়াঙ্কার মাথায় তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কুমন্ত্রণা দিতে থাকে, যাতে মেয়ে ভালো করে সংসার করতে না পারে। কি বলছিস? তোর ছোট চা আসার পর থেকেই তোকে রান্নাঘর থেকে বের করে দিল। যেখানে তোর শাশুড়ি মা তোর হাতে রান্না ছাড়া খেতেই চাইতো না, এখন সেখানে তোর ছোট চা রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। তুই কিন্তু ব্যাপারটা এত হালকা ভাবে নিস না। এখন তোকে রান্নাঘর থেকে বের করেছে, পরে কিন্তু তোকে বাড়ি ছাড়া করতে পারে, এই আমি তোকে বলে দিলাম। কারণ ওই মেয়ে ভীষণ বদমাইশ, ভীষণ চালাক। দেখছিস না, শ্বশুর বাড়িতে আসতে না আসতেই কেমন রান্নাঘর দখল করে নিল, আর তুই বোকার মতো দেখছিস। তুমি এত কথা শুনিও না, এখন আমি কি করব বলো? আর ও যদি রান্নাঘরের দখল নিয়ে নেয়, তাহলে আমি কি ওকে মারবো নাকি পিটবো? তোমার মাথায় যদি কোনো আইডিয়া থাকে আমাকে দাও, সেটা আমি অ্যাপ্লাই করে ওকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছি, কারণ আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে।
এই কথা শুনে তন্নি দেবী খুবই খুশি হয়, কারণ সে এখন তার মেয়েকে বদমতলব দিতে পারবে। আর বদমতলব দেওয়াতে সে সবসময় সবার থেকে এগিয়ে থাকে। আর এই সুযোগে সে ভালো করে তার মেয়ের মনে বদমতলব ভরে দেয়। আর প্রিয়াঙ্কা সেই মতলব শুনে ফোন রেখে দেয়। তখনই প্রিয়াঙ্কা রান্নাঘরে গিয়ে তার ছোট জায়ের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। চৈতালি, আমি তোমার সঙ্গে বেকার বেকার খারাপ ব্যবহার করি, কিন্তু সত্যি বলতে তোমার রান্না খেতে খুবই ভালো হয়। আর আজকে আমারও তোমার হাতের মটন খেতে ইচ্ছে করছে, তাই তুমি জমিয়ে একেবারে মটন রান্না করো। কিন্তু তার আগে ছাদ থেকে তুমি একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো, কারণ দেখো না বাইরে বৃষ্টি পড়ছে আর আমার কোমরটা ভীষণ ব্যথা, তাই আমি ছাদে যেতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি ততক্ষণে তোমার রান্নাটা দেখছি। চৈতালি তার বড় জায়ের কথা শুনে খুবই খুশি হয়, আর সে 7 পাঁচ চিন্তা না করেই ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসে। আর দেখতে দেখতে দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে এলে বড় বৌমা ইচ্ছা করে ভালো সাজার জন্য ছোট বৌমার হাতে রান্না নিজে সবাইকে পরিবেশন করে দেয়। আর তারপরেই শুরু হয় আসল বিপদ। এ কি ছোট বৌমা, তুমি কিভাবে মটন রান্না করেছো? এই মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত মুখ কেমন নীল হয়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যে কেমন জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমার শরীর যেন একেবারে ছিঁড়ে পড়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না, এরকম কেন হচ্ছে? কমলা দেবী এরকম ভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার সারা শরীর নীল হয়ে আসে। এরকম দৃশ্য দেখে সকলে খুবই ভয় পেয়ে যায়। ভাগ্যিস তখনও সেই খাবার কমলা দেবী ছাড়া আর অন্য কেউ খায়নি, তাই তাদের আর শরীর খারাপ করে না। আর এর ফলে সবাই মিলে তখনই চৈতালিকে ভীষণভাবে দোষারোপ করতে শুরু করে। বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি জানি না এরকম কি করে হয়ে গেল। আমি তো ভালো করেই রান্না করেছিলাম, কিন্তু শাশুড়ি মা এরকম অসুস্থ হয়ে পড়লেন কি করে? চৈতালির কথা কেউ শুনতে চায় না। সবাই মিলে কমলা দেবীকে তাড়াতাড়ি করে নার্সিং হোমে নিয়ে যায়। আর সেখানে ডাক্তারবাবু কোনো রকমে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। আর ডাক্তারবাবু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কমলা দেবীর পেটে বিষ পাওয়া গেছে। আর তখনই সকলে চৈতালির উপর সন্দেহ করতে শুরু করে। এখন আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কেন রান্নাঘরের দখল নিয়েছো। তুমি বরাবরই চাইছিলে শাশুড়ি মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে তুমি সারা বাড়িতে রাজত্ব করতে পারো। আর এখন দেখো, তুমি শাশুড়ি মায়ের খাবারে বিষ মিশিয়ে দিলে, কিন্তু ঈশ্বরের কৃপায় সেই খাবার আর কেউ খায়নি, শুধুমাত্র শাশুড়ি মা অসুস্থ হয়েছে। এইভাবে সবাই মিলে চৈতালিকে দোষারোপ করে। আর তাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, এমন সময় প্রিয়াঙ্কার ফোন বেজে ওঠে। আর ভুলবশত ফোন লাউড স্পিকারে হয়ে যায়। আর তখনই প্রিয়াঙ্কার মা ফরফর করে সব সত্যি কথা বলতে শুরু করে। কিরে, তোর মায়ের প্ল্যান কেমন কাজ করলো? ভাগ্যিস তুই তখন তোর ছোট জাকে ছাদে পাঠিয়ে দিয়েছিলি, আর সেই সুযোগে খাবারে বিষ মিশিয়েছিস, আর কেউ কিছু বুঝতেই পারলো না। কিন্তু তোর বুড়ি শাশুড়িটা বেঁচেই গেল। এই যা, যাই হোক, এবার থেকে তোর ছোট জাকে ওই বুড়ি আর রান্নাঘরে ঢুকতে দেবে না, তুই সব সময় রান্না করবি। এমন কথা শুনি কমলা দেবী এবং তার পরিবারের সকলের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে। আর তারা তখনই প্রিয়াঙ্কাকে ছিছি করতে শুরু করে। আর প্রিয়াঙ্কা ভয়ে চোটে চৈতালির কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু প্রিয়াঙ্কাকে কেউ ক্ষমা করতে চায় না। আর তার বলার মতো কোনো মুখ থাকে না। আর সে সারা জীবনের মতো রান্নাঘরের অধিকার হারিয়ে ফেলে। শর্মিষ্ঠা, আজকে তোকে দেখতে ছেলের পরিবার আসবে। আর ছেলে নাকি দিল্লিতে খুব ভালো বড় সরকারি অফিসে কাজ করে, তাই ছেলের যদি তোকে পছন্দ হয়, বিয়ের পর তোকে কিন্তু দিল্লিতে গিয়েই থাকতে হবে। না মা, আমি কিছুতেই দিল্লিতে গিয়ে থাকতে পারবো না, কারণ দিল্লিতে গিয়ে থাকলে আমি তোমার হাতের ম্যাগি খেতে পারবো না। আর তুমি কি সুন্দর গরম গরম ত্রিকোণ পরোটা তৈরি করো, আমি সেই পরোটাও খেতে পারবো না। তাই আমি বিয়ে করে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুই এখন বিয়ে না করে শুধু ম্যাগি আর আমার হাতে ত্রিকোণ পরোটা খাবি বলে বাপের বাড়িতে বসে থাক। ফালতু কথা একদম বলবি না। যা, তাড়াতাড়ি করে স্নান কর আর সুন্দর করে তৈরি হয়ে নে, কারণ কিছুক্ষণের মধ্যেই রাহুল কিন্তু ওর পরিবারকে নিয়ে চলে আসবে। তাই আমি এত ভালো সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চাই না। এই বলে দিয়া দেবী সেখান থেকে চলে যায়। শর্মিষ্ঠা আগে চোখ মুখ ধুয়ে গরম গরম চিকন পরোটা খায় এবং নিজের মায়ের হাতে তৈরি করা চিকেন ম্যাগিও খেয়ে নেয়। সে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে সুন্দর করে শাড়ি পরে এবং সেজে গুজে তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই রাহুল তার পরিবারকে নিয়ে শর্মিষ্ঠাকে দেখতে চলে আসে। আর শর্মিষ্ঠাকে দেখতে খুবই সুন্দরী হওয়ায় রাহুল এবং তার মায়ের দেখা মাত্রই শর্মিষ্ঠাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। দেখুন, আপনাদের মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমরা এই বিয়েতে বেশি দেরি করতে চাই না। আমার ছেলে আর 1 সপ্তাহের মধ্যেই দিল্লিতে শিফট করে যাবে, আর ওখানেও বড় ফ্ল্যাট কিনেছে। তাই আমি চাই বিয়ের পর আমার ছেলে বৌমা একসঙ্গেই দিল্লিতে গিয়ে থাকবে। আমাদেরও এই বিয়েতে কোনো অসুবিধা নেই,
কারণ রাহুলের মতো সুপাত্র আমার মেয়েকে বিয়ে করবে, এটা তো আমার মেয়ের ভাগ্যের ব্যাপার। এভাবে দুই পরিবারের সহমতে সেদিনই শর্মিষ্ঠা এবং রাহুলের বিয়ে পাকা হয়ে যায়। কিন্তু বিয়ের পর দিল্লি থেকে শর্মিষ্ঠা ম্যাগি পরোটা খেতে পারবে না বলে তার মন ভীষণ খারাপ করে। তাই সে সোশ্যাল মিডিয়া খুলে দিল্লির বিখ্যাত খাবার খুঁজতে শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে তার চোখে পড়ে দিল্লির বিখ্যাত ম্যাগি পরোটা। এরকম ম্যাগি দিয়ে পরোটা বানাতে শর্মিষ্ঠা আগে কখনো দেখেনি। তাই সেই ম্যাগি পরোটার উপর তার লোভ পড়ে যায়। আর যে শর্মিষ্ঠা এতদিন দিল্লিতে যেতে চাইছিল না, সে দিল্লিতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। মা, এখন আমার দিল্লিতে গিয়ে থাকতে কোনো সমস্যা নেই, কারণ ওখানে গলিতে গলিতে ম্যাগি দিয়ে পরোটা তৈরি হয় আর সবাই ম্যাগি পরোটা খায়। তাই আমি দিল্লিতে যাওয়ার পর প্রত্যেকদিন ম্যাগি পরোটা খাবো। কিছুদিনের মধ্যেই শর্মিষ্ঠা এবং রাহুলের বিয়ে হয়ে যায়। রাহুল তার নতুন বউকে নিয়ে দিল্লিতে শিফট করে। সেখানে গিয়ে দুজনে মিলে তাদের নতুন ফ্ল্যাট খুব সুন্দর করে সাজায়। বিশেষ করে শর্মিষ্ঠা খুব সুন্দর ঘর সাজাতে পারে, তাই সে নিজেদের ফ্ল্যাট আরো সুন্দর করে সাজিয়ে ফেলে। এই দেখে রাহুল খুবই খুশি হয়। তুমি যে এত সুন্দর ঘর সাজাতে পারো শর্মিষ্ঠা, আমি সেটা জানতামই না। সিরিয়াসলি, তুমি আমার ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছো। এর জন্য তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। বলো তুমি কি খেতে চাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। সত্যি বলছো? তাহলে শোনো, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে দিল্লির ম্যাগি পরোটা বিক্রি করা দেখতাম। তাই তুমি আমাকে ম্যাগি পরোটা নিয়ে এসে খাওয়াও, কারণ আমি ম্যাগি আর পরোটা খেতে ভীষণ পছন্দ করি। তুমি ম্যাগি পরোটা খেতে চাইছো তাই তো? আর এটা তো কোনো ব্যাপারই না। তাজমহলের পাশের গলিতে একটা দোকানে দারুণ ম্যাগি পরোটা বিক্রি হয়। আমি যখন অফিসের ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন খেয়েছিলাম। আমি ওখান থেকেই তোমার জন্য ম্যাগি পরোটা নিয়ে আসছি। এই বলে রাহুল ম্যাগি পরোটা কিনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর শর্মিষ্ঠা ম্যাগি পরোটা খাবে বলে অপেক্ষা করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই রাহুল গরম গরম ম্যাগি পরোটা নিয়ে চলে আসে। সে তার বউয়ের পাতে ম্যাগি পরোটা পরিবেশন করে দেয়। উফ, এই ম্যাগি পরোটার সুগন্ধে আমার তো নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। আমি আর নিজের লোভ সামনে রাখতে পারছি না। রাহুল, ম্যাগি দিয়ে এত সুন্দর পরোটা তৈরি আমি কোনোদিনও আমাদের শহরে পাইনি। এই বলে শর্মিষ্ঠা বেশি বেশি করে ম্যাগি পরোটা খেতে শুরু করে, কিন্তু সে তার বরকে একটাও ম্যাগি পরোটা দেয় না। এভাবেই ম্যাগি পরোটা খাওয়ার পর শর্মিষ্ঠার ভীষণ পরিমাণে সেই খাবারটা পছন্দের খাবার হয়ে ওঠে। তাই সে প্রত্যেকদিন ম্যাগি পরোটা খাওয়ার স্বপ্ন দেখতে থাকে। আর রাহুল বেশিরভাগ দিন নিজের বউয়ের জন্য ম্যাগি পরোটা নিয়ে আসে। একদিন রবিবারই। শর্মিষ্ঠা, আজকে আমার ছুটি আছে, তাই আমি আজকে বাজার থেকে মটন কিনে আনছি। তুমি সোশ্যাল মিডিয়া দেখে একটু দিল্লি স্টাইলের মটন বিরিয়ানি রান্না করো, কেমন? কেননা অনেকদিনই তো হলো মটন বিরিয়ানি খাওয়া হয় না। আজকে ছুটির দিন, কোথায় ভাবলাম 3 বেলা গরম গরম ম্যাগি পরোটা খাবো, কিন্তু ইনি আবার মটন বিরিয়ানি খেতে চাইছেন। আমার আর ভালো লাগে না। কিন্তু আজকে যদি ম্যাগি পরোটা খাওয়ার কথা বলি তাহলে রাহুল আবার আমার উপর রেগে যাবে, কারণ কালকে রাত্রিবেলায় আমি ম্যাগি পরোটা খেয়েছি। তবুও শর্মিষ্ঠা মটন বিরিয়ানি বানানোর কথাই সায় দেয়। রাহুল বাজার থেকে 1 কেজি মটন কিনে নিয়ে চলে আসে। দুপুরবেলা বেশ অধীর আগ্রহে রাহুল বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু শর্মিষ্ঠা রান্নাঘরে গিয়ে সেই মটন দিয়ে গরম গরম ম্যাগি মটন পরোটা বানিয়ে ফেলে। শর্মিষ্ঠা সেই ম্যাগি মটন পরোটা নিয়ে এসে রাহুলের পাতে পরিবেশন করে দেয়। এ কি, আমি তোমাকে মটন দিয়ে মটন বিরিয়ানি রান্না করতে বললাম আর তুমি ম্যাগি পরোটা রান্না করেছো? তুমি তো দেখছি দিন দিন ম্যাগি পরোটা পাগল হয়ে উঠছো। এরকম চলতে থাকলে আমি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করা ছেড়ে দেবো বলে দিলাম। কোথায় ভাবলাম ছুটির দিনে তোমার হাতের মটন বিরিয়ানি জমিয়ে খাবো, কিন্তু তুমি তো আমাকে ম্যাগি পরোটা খাইয়ে খাইয়ে আমার মাথা খারাপ করে দেবে। আরে তুমি চিৎকার করছো কেন? আমার কথাটা একটু ভালো করে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে। আমি মটন বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখলাম বিরিয়ানির চাল শেষ হয়ে গেছে। তাই তোমাকে যদি বলি চাল আনতে, তুমি তো আবার রেগে যেতে পারতে। সেই কারণে আমি মটন দিয়ে ভালো করে ম্যাগি রান্না করেছি, আর সেই ম্যাগি দিয়ে পরোটা বানিয়েছি। একবার খেয়ে দেখো না, দারুণ লাগবে। আমার এইসব খাবার খাবার কোনো দরকার নেই। তুমি এই ম্যাগি পরোটা খাও, আমি বরঞ্চ বাইরের রেস্টুরেন্টে গিয়ে গরম গরম মটন বিরিয়ানি খেয়ে আসি। আমার আর ভালো লাগে না। এই বলে রাহুল রেস্টুরেন্টে মটন বিরিয়ানি খাওয়ার জন্য চলে যায়, আর শর্মিষ্ঠা একাই নিজের হাতের বানানো মটন ম্যাগি পরোটা খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন শর্মিষ্ঠা 3 বেলা দিল্লি স্টাইল ম্যাগি পরোটা খেতে শুরু করে। দিল্লিতে গিয়ে শর্মিষ্ঠার তার অ্যাপার্টমেন্টের অনেক বাঙালি মহিলাদের সঙ্গে পরিচয় হয়। জানো পিউ, আমি প্রত্যেকদিন ম্যাগি পরোটা খাবো বলে আমার বরের কাছে আবদার করি, তাই রাহুল ভীষণ রেগে যায়। আরো কিছুতে এখন আমাকে ম্যাগি পরোটা কিনে দিতেই চায় না। প্রায় 2 দিন হয়ে গেল আমি ম্যাগি পরোটা খাইনি, আর বাড়িতে রাহুল ম্যাগি কিনতেও চাইছে না। এখন কি করি বলো তো? আরে এই ব্যাপার, তুমি এটার জন্য মন খারাপ করছো? এক্ষুনি সন্ধ্যা হবে, তারপর গলিতে গলিতে ম্যাগি পরোটা বসে যাবে। চলো আজকে তুমি আর আমি দুজনে মিলে দিল্লি স্টাইল ম্যাগি পরোটা খেয়ে আসি, কারণ আমি দিল্লিতে অনেকদিন ধরেই আছি আর এখানকার রাস্তাঘাট আমার চেনা, তাই আমাদের কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে চলো, কারণ রাহুলের অফিস থেকে ফিরতে দেরি আছে। তার আগে আমি ম্যাগি পরোটা খেয়ে চলে আসবো, আর রাহুল কিছু জানতেও পারবে না। এই বলে শর্মিষ্ঠা এবং পিউ ম্যাগি পরোটা খেতে চলে যায়। পিউ যেহেতু দিল্লির অলিগলি চেনে, তাই তার ম্যাগি পরোটার দোকান চিনতে কোনো অসুবিধা হয় না। তারা দুজনে দিল্লির একটি নামকরা ম্যাগি পরোটার দোকানে যায়, আর সেখানে গিয়ে বিভিন্ন রকমের ম্যাগি পরোটা দেখে শর্মিষ্ঠা একদম অবাক হয়ে যায়। এত রকম যে ম্যাগি পরোটা হয়, রাহুল কোনোদিনও তো আমাকে বলেনি। ও প্রত্যেকদিন আমার জন্য শুধু নর্মাল ম্যাগি পরোটা কিনে নিয়ে যেত। ভাগ্যিস আমি তোমার সঙ্গে ম্যাগি পরোটা খেতে আসলাম, না হলে আমি জানতেই পারতাম না পিউ যে এত রকমের ম্যাগি পরোটাও পাওয়া যায়। শর্মিষ্ঠা এবং পিউ দুজনে মিলে বিভিন্ন ধরনের ম্যাগি পরোটা টেস্ট করে, আর শর্মিষ্ঠার বিভিন্ন ধরনের ম্যাগি পরোটা খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয়। সেদিন থেকে শর্মিষ্ঠা প্রায় দিনই পিউয়ের সঙ্গে বাইরে বেরিয়ে ম্যাগি পরোটা খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন বিকেল বেলা বাইরে বেরিয়ে ম্যাগি পরোটা না খেলে শর্মিষ্ঠার মন কিছুতেই ভালো হতে চায় না। এভাবেই সে ধীরে ধীরে দিল্লি স্টাইল ম্যাগি পরোটা পাগল হয়ে ওঠে। একদিন, শর্মিষ্ঠা, আমাকে কিছুদিনের জন্য কাজের সূত্রে শহরে যেতে হবে, তাই তুমি কিন্তু দিল্লিতে একা একা খুব সাবধানে থাকবে, কেমন? আর বেশি কারোর সাথে কোনো রকম কথা বলতে যাবে না, আর রাত্রেবেলা একদমই বাড়ি থেকে একা একা কোথাও বেরোবে না। আর তাছাড়া তুমি যদি আমার সাথে শহরে একান্তই যেতে চাও তাহলে যেতে পারো, তোমার মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে তাহলে। না না, আমি এখন শহরে ফিরবো না, কারণ তুমি এমনিতেই 4 দিনের জন্য যাচ্ছ, আর আমার 4 দিন মায়ের বাড়িতে থেকে মন ভরবে না। তাই পরে যখন তুমি বড় ছুটি পাবে তখন আমি তোমার সঙ্গে শহরে যাব। আসলে শর্মিষ্ঠার শহরে না ফেরার কারণ হলো দিল্লি স্টাইল ম্যাগি পরোটা। সেটা রাহুল কিছুতেই বুঝতে পারে না। তাই রাহুল ব্যাগ গুছিয়ে ফ্লাইটে করে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর শর্মিষ্ঠা মনে মনে খুবই খুশি হয় যে সে প্রত্যেকদিন ম্যাগি পরোটা খেতে পারবে। বিকাল হতে না হতেই শর্মিষ্ঠা পিউয়ের ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয়। এই পিউ, দরজা খোলো, ম্যাগি পরোটা খেতে যাবে না? আজকে আমি আমার ইচ্ছে মতো ম্যাগি পরোটা খেতে পারবো, কারণ আমার বর কাজের সূত্রে শহর ছেড়ে চলে গেছে, কিছুদিন পর আবার আসবে। কি হলো পিউ, দরজা খোলো। পিউ কিছুতেই দরজা খুলতে চায় না। পিউয়ের পরিবর্তে তার স্বামী দরজা খোলে। সে দেখে যে শর্মিষ্ঠা বাইরে দাঁড়িয়ে আছে। শর্মিষ্ঠাদি, আসলে পিউ বাপের বাড়িতে গেছে। পিউর মায়ের খুব শরীর খারাপ হয়েছে, তাই ও কাউকে না জানিয়ে বাপের বাড়ি চলে গেছে। বিশেষ করে আপনাকে তো জানিয়ে যেতে পারিনি, তাই আমার বউ আজকে আপনার সাথে ম্যাগি পরোটা খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে দাদা। পিউ সেখান থেকে চলে যাওয়ায় শর্মিষ্ঠার মন খারাপ হয়ে যায়, কারণ দিল্লির রাস্তাঘাট পিউয়ের কাছে সবই অচেনা ছিল। আর সকলে দিল্লিতে হিন্দি ভাষাভাষী হওয়ায় শর্মিষ্ঠা সকলের ভাষাও ঠিকমতো বুঝতে পারে না। একমাত্র পিউ তাকে সব দিক চিনিয়ে শুনিয়ে নিয়ে যায়। এতদিন পর্যন্ত সে শুধুমাত্র পিউয়ের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, তাই সে এবার কি করে ম্যাগি পরোটা খাবে কিছুই বুঝে উঠতে পারে না। আমাকে যে করে হোক ম্যাগি পরোটা খেতে হবে, কারণ ম্যাগি পরোটা না খেলে আমার সারা রাত ঘুম হবে না। তাই আমি এক্ষুনি ম্যাগি পরোটা খেতে বেরিয়ে যাই, আর তারপর রাত্রিবেলায় ম্যাগি পরোটা খেয়ে আমি ফিরে আসবো। তখন রাত প্রায় 9টা বাজে। শর্মিষ্ঠা একা একা দিল্লির রাস্তায় ম্যাগি পরোটা খেতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে সে বেরিয়ে অর্ধেক দোকানদারের ভাষা বুঝতে পারে না। আর ম্যাগি পরোটা খুঁজতে খুঁজতে তার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু তবুও সে কোথাও ম্যাগি পরোটার দোকান খুঁজে পায় না। এরকম ভাবে ম্যাগি পরোটা খুঁজতে খুঁজতে সে একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ে, আর সেখানে একটা দোকানে আলো জ্বলতে দেখে শর্মিষ্ঠা সেই দোকানটাকে ম্যাগি পরোটার দোকান ভেবে সেই দোকানে তৎক্ষণাৎ চলে যায়। ওই দোকানে ম্যাগি পরোটা বিক্রি হচ্ছে দেখে শর্মিষ্ঠা ভীষণ পরিমাণে খুশি হয়। যাক, এই দোকানে ম্যাগি পরোটা পাওয়া যাচ্ছে, আমি এখান থেকে ম্যাগি পরোটা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এই বলে শর্মিষ্ঠা সেই দোকান থেকে ম্যাগি পরোটা খেয়ে নেয়। আর সেই দোকানে অনেকগুলো বদমাইশ ছেলে বসে ম্যাগি পরোটা খাচ্ছিল। তাদের চোখ শর্মিষ্ঠার গায়ে থাকা গহনার দিকে পড়ে। আর শর্মিষ্ঠা যখন ম্যাগি পরোটা খেয়ে বাড়ি ফিরতে যাবে তখনই তারা শর্মিষ্ঠার পেছন করে আর শর্মিষ্ঠাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এবার কি হবে? এই বদমাইশগুলো তো আমার পেছন নিয়েছে, আর আমি ম্যাগি পরোটা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে এসেছি, সেটা তো আমি বুঝতেই পারিনি। এখন আমি কি করে ফ্ল্যাটে যাব? আর আমি দিল্লির পুলিশ স্টেশনও তো চিনি না, আমি এবার কিভাবে নিজেকে বাঁচাবো? শর্মিষ্ঠা নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে জোরে দৌড়াতে শুরু করে। এমন সময় সে একটি গাড়িতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। আর হঠাৎ করে সে দেখে যে সেই গাড়ি থেকে তার বর রাহুল নেমে আসছে। এরকম অবস্থা দেখে এই বদমাইশ লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। তুমি এত রাত্রেবেলা এখানে কি করছো শর্মিষ্ঠা? আর এই বদমাইশ লোকগুলো তোমার পেছন নিয়েছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভীষণ ম্যাগি পরোটা খেতে ইচ্ছে করছিল রাহুল, তাই আমি সেই লোভে বেরিয়ে পড়েছি। কিন্তু আমি যে রাস্তা চিনতে পারবো না সেটা আমি বুঝতেই পারিনি, তাই বাড়িতে ফেরার সময় এই লোকগুলো আমার পেছনে পড়েছিল। কিন্তু তুমি শহরে ফিরে যাওনি কেন? ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল,
না হলে আজকে যে আমার অনেক বড় ক্ষতি হয়েছে তো। না, আসলে শহরে ভয়াবহ দুর্যোগ হওয়ার কারণে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমি আজকে যেতে পারিনি। আর তুমি এরকম ম্যাগি পরোটা পাগল হয়ে গেছো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আজকে তোমার যদি কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? রাহুল শর্মিষ্ঠাকে নিজের সঙ্গে করে ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে শর্মিষ্ঠা কোনোদিনও একা একা দিল্লি শহরে বাইরে বেরোতে চায় না, এমনকি তার ম্যাগি পরোটার প্রতি লোভও থাকে না। তারপর থেকে শর্মিষ্ঠা রাহুলের সঙ্গে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে।